নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। তীরের বনরাজি অবিচ্ছিন্ন মসি লেখায় সন্ধ্যা বধূ সোনার অঞ্চলে কালো পাট টানিয়া দিল। গ্রামান্তরের বিলের মধ্যে সমস্ত দিন চড়িয়া বন্য হংসের দল আকাশের ম্লানায়মান সূর্যাস্ত দীপ্তির মধ্য দিয়া ও পাড়ের তরুশূন্য বালুচরের নিভৃত জলাশয়গুলিতে রাত্রি যাপনের জন্য চলিয়াছে। কাকেদের বাসায় আসিবার কলরব থামিয়া গেছে। নদীতে তখন নৌকা ছিল না। একটি মাত্র বড় ডিঙি গাঢ় সোনালি সবুজ নিস্তরঙ্গ জলের উপর দিয়া আপন কালিমা বহিয়া নিঃশব্দে গুণ টানিয়া চলিয়াছিল। রমেশ জাহাজের ছাদের সম্মুখভাগে নবোদিত শুক্লপক্ষের তরুণ চাঁদের আলোকে বেতের কেদারা টানিয়া লইয়া বসিয়াছিল। পশ্চিম আকাশ হইতে সন্ধ্যার শেষ স্বর্ণচ্ছায়া মিলাইয়া গেল। চন্দ্রালোকের ইন্দ্রজালে কঠিন জগৎ যেন বিগলিত হইয়া আসিল। রমেশ আপনা আপনি মৃদুস্বরে বলিতে লাগিল, হেম হেম। সেই নামের শব্দটি মাত্র যেন সুমধুর স্পর্শরূপে তাহার সমস্ত হৃদয়কে বারংবার বেষ্টন করিয়া প্রদক্ষিণ করিয়া ফিরিল। সেই নামের শব্দটি মাত্র যেন অপরিমেয় করুণার অসাধ্য দুইটি ছায়াময় চক্ষুরূপে তাহার মুখের উপরে বেদনা বিকীর্ণ করিয়া চাহিয়া রহিল। রমেশের সর্বশরীর পুলকিত এবং দুই চক্ষু অশ্রুসিক্ত হইয়া আসিল। তাহার গত 2 বৎসরের জীবনের সমস্ত ইতিহাস তাহার মনের সম্মুখে প্রসারিত হইয়া গেল। হেমনলিনীর সহিত তাহার প্রথম পরিচয়ের দিন মনে পড়িয়া গেল। সে দিনকে রমেশ তাহার জীবনের একটি বিশেষ দিন বলিয়া চিনিতে পারে নাই। যোগেন্দ্র যখন তাহাকে তাহাদের চায়ের টেবিলে লইয়া গেল, সেখানে হেমনলিনীকে বসিয়া থাকিতে দেখিয়া লাজুক রমেশ আপনাকে নিতান্ত বিপন্ন বোধ করিয়াছিল। অল্পে অল্পে লজ্জা ভাঙিয়া গেল। হেমনলিনীর সঙ্গ অভ্যস্ত হইয়া আসিল। ক্রমে সেই অভ্যাসের বন্ধন রমেশকে বন্দী করিয়া তুলিল। কাব্য সাহিত্যে রমেশ প্রেমের কথা যাহা কিছু পড়িয়াছিল সমস্তই সে হেমনলিনীর প্রতি আরোপ করিতে আরম্ভ করিল। আমি ভালোবাসিতেছি মনে করিয়া সে মনে মনে একটা অহংকার অনুভব করিল। তাহার সহপাঠীরা পরীক্ষা উত্তীর্ণ হইবার জন্য ভালোবাসার কবিতার অর্থ মুখস্থ করিয়া মরে, আর রমেশ সত্য সত্যই ভালোবাসে, ইহা চিন্তা করিয়া অন্য ছাত্রদিগকে সে কৃপাপাত্র মনে করিত। রমেশ আজ আলোচনা করিয়া দেখিল সেদিনও সে ভালোবাসার বহির্দ্বারেই ছিল। কিন্তু যখন অকস্মাৎ কমলা আসিল, তাহার জীবন সমস্যাকে জটিল করিয়া তুলিল, তখনই নানা বিরুদ্ধ ঘাত প্রতিঘাতে দেখিতে দেখিতে হেমনলিনীর প্রতি তাহার প্রেম আকার ধারণ করিয়া জীবন গ্রহণ করিয়া জাগ্রত হইয়া উঠিল। রমেশ তাহার 2 করতলের উপরে শির নত করিয়া ভাবিতে লাগিল, সম্মুখে সমস্ত জীবনই তো পড়িয়া রহিয়াছে। তাহার ক্ষুদিত উপবাসী জীবন দুশ্ছেদ্য সংকট জালে বিজড়িত। এই জাল কি সে সবলে 2 হাত দিয়া ছিন্ন করিয়া ফেলিবে না? এই বলিয়া সে দৃঢ় সংকল্পের আবেগে হঠাৎ মুখ তুলিয়া দেখিল, অদূরে আর একটা বেতের চৌকির পিঠের উপরে হাত রাখিয়া কমলা দাঁড়াইয়া আছে। কমলা চকিত হইয়া বলিয়া উঠিল, তুমি ঘুমাইয়া পড়িয়াছিলে? আমি বুঝি তোমাকে জাগাইয়া দিলাম? অনুতপ্ত কমলাকে চলিয়া যাইতে উদ্যত দেখিয়া রমেশ তাড়াতাড়ি কহিল, না না কমলা, আমি ঘুমাই নাই, তুমি বসো, তোমাকে একটা গল্প বলি। গল্পের কথা শুনিয়া কমলা পুলকিত হইয়া চৌকি টানিয়া লইয়া বসিল। রমেশ স্থির করিয়াছিল কমলাকে সমস্ত কথা প্রকাশ করিয়া বলা অত্যাবশ্যক হইয়াছে, কিন্তু এত বড় একটা আঘাত হঠাৎ সে দিতে পারিল না। তাই বলিল, বসো, তোমাকে একটা গল্প বলি। রমেশ কহিল, সেকালের এক জাতি ক্ষত্রিয় ছিল, তাহারা। কমলা জিজ্ঞাসা করিল, কবেকার কালে? অনেক কাল আগে? রমেশ কহিল, হ্যাঁ, সে অনেক কাল আগে, তখন তোমার জন্ম হয় নাই। কমলা, তোমারই নাকি জন্ম হইয়াছিল, তুমি নাকি বহুকালের লোক,
তারপরে? রমেশ: সেই ক্ষত্রিয়দের নিয়ম ছিল তাহারা নিজে বিবাহ করিতে না গিয়া তলোয়ার পাঠাইয়া দিত। সেই তলোয়ারের সহিত বধূর বিবাহ হইয়া গেলে তাহাকে বাড়িতে আনিয়া আবার বিবাহ করিত। কমলা: না না, ছি, ও কিরকম বিবাহ? রমেশ: আমিও ওরকম বিবাহ পছন্দ করি না, কিন্তু কি করিব? যে ক্ষত্রিয়দের কথা বলিতেছি তাহারা শ্বশুরবাড়ি নিজে গিয়া বিবাহ করিতে অপমান বোধ করিত। আমি যে রাজার গল্প বলিতেছি সে ওই জাতের ক্ষত্রিয় ছিল। একদিন সে... কমলা: তুমি তো বলিলে না সে কোথাকার রাজা? রমেশ বলিয়া দিল, মদ্রদেশের রাজা। একদিন সেই রাজা... কমলা: রাজার নাম কি আগে বলো? কমলা সকল কথা স্পষ্ট করিয়া লইতে চায়, তাহার কাছে কিছুই উজ্জ রাখিলে চলিবে না। রমেশ এতটা জানিলে আগে হইতে আরো বেশি প্রস্তুত হইয়া থাকিত। এখন দেখিল কমলার গল্প শুনিতে যতই আগ্রহ থাক, গল্পের কোনো জায়গায় তাহার ফাঁকি সহ্য হয় না। রমেশ হঠাৎ প্রশ্নে একটু থমকিয়া কহিল, রাজার নাম রঞ্জিত সিং। কমলা একবার আবৃত্তি করিয়া লইল, রঞ্জিত সিং মদ্রদেশের রাজা, তারপরে? রমেশ: তারপরে একদিন রাজা ভাটের মুখে শুনিলেন তাহারই জাতের আর এক রাজার এক পরমা সুন্দরী কন্যা আছে। কমলা: সে আবার কোথাকার রাজা? রমেশ: মনে করো সে কাঞ্চির রাজা। কমলা: মনে করিব কি, তবে সত্য কি সে কাঞ্চির রাজা নয়? রমেশ: কাঞ্চিরই রাজা বটে, তুমি তার নাম জানিতে চাও? তার নাম অমর সিং। কমলা: সেই মেয়ের নাম তো বলিলে না, সেই পরমা সুন্দরী কন্যা? রমেশ: হ্যাঁ হ্যাঁ, ভুল হইয়াছে বটে। সেই মেয়ের নাম... তাহার নাম... ও, তাহার নাম চন্দ্রা। কমলা: আশ্চর্য, তুমি এমন ভুলিয়া যাও? তুমি তো আমারই নাম ভুলিয়াছিলে। রমেশ: কোশলের রাজা ভাটের মুখে এই কথা শুনিয়া... কমলা: কোশলের রাজা কোথা হইতে আসিল? তুমি যে বলিলে মদ্রদেশের রাজা। রমেশ: সে কি এক জায়গায় রাজা ছিল মনে করো? সে কোশলেরও রাজা, মদ্রেরও রাজা। কমলা: এই রাজ্য দুই বুঝি পাশাপাশি? রমেশ: একেবারে গায়ে গায়ে লাগাও। এই রূপে বারংবার ভুল করিতে করিতে ও সতর্ক কমলার প্রশ্নের সাহায্যে সেই সকল ভুল কোনো মতে সংশোধন করিতে করিতে রমেশ এইরূপভাবে গল্পটি বলিয়া গেল। মদ্ররাজ রঞ্জিত সিং কাঞ্চিরাজের নিকট রাজকন্যাকে বিবাহ করিবার প্রস্তাব জানাইয়া দূত পাঠাইয়া দিলেন। কাঞ্চির রাজা অমর সিং খুশি হইয়া সম্মত হইলেন। তখন রঞ্জিত সিংয়ের ছোট ভাই ইন্দ্রজিৎ সিং সৈন্য সামন্ত লইয়া নিশান উড়াইয়া কারা না কারা দুন্দুবি দামামা বাজাইয়া কাঞ্চির রাজোদ্যানে গিয়া তাঁবু ফেলিলেন। কাঞ্চিনগরে উৎসবের সমারোহ পড়িয়া গেল। রাজার দৈবজ্ঞ গণনা করিয়া শুভ দিনক্ষণ স্থির করিয়া দিল। কৃষ্ণা দ্বাদশী তিথিতে রাত্রি 2:30 প্রহরের পর লগ্ন। রাত্রে নগরের ঘরে ঘরে ফুলের মালা দুলিল এবং দীপাবলি জ্বলিয়া উঠিল। আজ রাত্রে রাজকুমারী চন্দ্রার বিবাহ। কিন্তু কাহার সহিত বিবাহ রাজকন্যা চন্দ্রা সে কথা জানেন না। তাহার জন্মকালে পরমহংস পরমানন্দ স্বামী রাজাকে বলিয়াছিলেন, তোমার এই কন্যার প্রতি অশুভ গ্রহের দৃষ্টি আছে, বিবাহকালে পাত্রের নাম যেন এ কন্যা জানিতে না পারে। যথাকালে তরবারির সহিত রাজকন্যার গ্রন্থিবন্ধন হইয়া গেল। ইন্দ্রজিৎ সিং যৌতুক আনিয়া তাহার ভাতৃবধূকে প্রণাম করিলেন। মদ্ররাজ্যের রঞ্জিত এবং ইন্দ্রজিৎ যেন দ্বিতীয় রামলক্ষণ ছিলেন। ইন্দ্রজিৎ আর যা চন্দ্রার অবগুণ্ঠিত লজ্জারুণ মুখের দিকে তাকাইলেন না, তিনি কেবল তাহার নূপুর বেষ্টিত সুকুমার চরণ যুগলের অলক্ত রেখাটুকু মাত্র দেখিয়াছিলেন। যথারীতি বিবাহের পরদিনেই মুক্তামালার ঝালর দেওয়া পালঙ্কে বধূকে লইয়া ইন্দ্রজিৎ স্বদেশের দিকে যাত্রা করিলেন। অশুভ গ্রহের কথা স্মরণ করিয়া শঙ্কিত হৃদয়ে কাঞ্চিরাজ কন্যার মস্তকের উপরে দক্ষিণ হস্ত রাখিয়া আশীর্বাদ করিলেন। মাতা কন্যার মুখচুম্বন করিয়া অশ্রুজল সংবরণ করিতে পারিলেন না। দেব মন্দিরের সহস্র গ্রহবিপ্র সত্যায়নে নিযুক্ত হইল।
কাঞ্চি হইতে মদ্র বহুদূর, প্রায় 1 মাসের পথ। দ্বিতীয় রাত্রে যখন বেতসা নদীর তীরে শিবির রাখিয়া ইন্দ্রজিতের দলবল বিশ্রামের আয়োজন করিতেছে, এমন সময় বনের মধ্যে মশালের আলো দেখা গেল। ব্যাপারখানা কি জানিবার জন্য ইন্দ্রজিৎ সৈন্য পাঠাইয়া দিলেন। সৈনিক আসিয়া কহিল, কুমার, ইহারাও আর একটি বিবাহের যাত্রী দল, ইহারাও আমাদের সশ্রেণীয় ক্ষত্রিয়। অস্ত্রোদ্বাহ সমাধা করিয়া বধূকে পতিগৃহে লইয়া চলিয়াছে। পথে নানা বিঘ্ন বয়ে আছে, তাই ইহারা কুমারের শরণ প্রার্থনা করিতেছে। আদেশ পাইলে কিছু দূর পথ ইহারা আমাদের আশ্রয়ে যাত্রা করে। কুমার ইন্দ্রজিৎ কহিলেন, শরণাপন্নকে আশ্রয় দেওয়া আমাদের ধর্ম, যত্ন করিয়া ইহাদিগকে রক্ষা করিবে। এইরূপ 2 শিবির একত্র মিলিত হইল। তৃতীয় রাত্রি অমাবস্যা। সম্মুখে ছোট ছোট পাহাড়, পশ্চাতে অরণ্য। শ্রান্ত সৈনিকেরা ঝিল্লির শব্দে ও অদূরবর্তী ঝর্ণার কলধ্বনিতে গভীর নিদ্রায় নিমগ্ন। এমন সময় হঠাৎ কলরবে সকলে জাগিয়া উঠিয়া দেখিল, মদ্র শিবিরের ঘোড়াগুলি উন্মত্তের ন্যায় ছুটাছুটি করিতেছে। কে তাহাদের রজ্জু কাটিয়া দিয়াছে এবং মাঝে মাঝে এক একটা তাঁবুতে আগুন লাগিয়াছে ও তাহার দীপ্তিতে অমারাত্রি রক্তিমবর্ণ হইয়া উঠিয়াছে। বুঝা গেল দস্যু আক্রমণ করিয়াছে। মারামারি কাটাকাটি বাঁধিয়া গেল। অন্ধকারে শত্রু মিত্র ভেদ করা কঠিন। সমস্ত উচ্ছৃঙ্খল হইয়া উঠিল। দস্যুরা সেই সুযোগে লুটপাট করিয়া অরণ্যে পর্বতে অন্তর্ধান করিল। যুদ্ধ আনতে রাজকুমারীকে আর দেখা গেল না। তিনি ভয়ে শিবির হইতে বাহির হইয়া পড়িয়াছিলেন এবং একদল পলায়নপর লোককে স্বপক্ষ মনে করিয়া তাহাদের সহিত মিশিয়া গিয়াছিলেন। তাহারা অন্য বিবাহের দল। গোলমালে তাহাদের বধূকে দস্যুরা হরণ করিয়া লইয়া গেছে। রাজকন্যা চন্দ্রাকেই তাহারা নিজেদের বধূ জ্ঞান করিয়া দ্রুত বেগে স্বদেশে যাত্রা করিল। তাহারা দরিদ্র ক্ষত্রিয়। কলিঙ্গে সমুদ্র তীরে তাহাদের বাস। সেখানে রাজকন্যার সহিত অন্য পক্ষের বরের মিলন হইল। বরের নাম চেত সিং। চেত সিংয়ের মা আসিয়া বরণ করিয়া বধূকে ঘরে তুলিয়া লইলেন। আত্মীয় স্বজন সকলে আসিয়া কহিল, আহা, এমন রূপ তো দেখা যায় না। মুগ্ধ চেত সিং নববধূকে ঘরের কল্যাণলক্ষ্মী বলিয়া মনে মনে পূজা করিতে লাগিল। রাজকন্যাও সতীধর্মের মর্যাদা বুঝিতেন। তিনি চেত সিংকে আপন পতি বলিয়া জানিয়া তাহার নিকট মনে মনে আত্মজীবন উৎসর্গ করিয়া দিলেন। নব পরিণয়ের লজ্জা ভাঙিতে কিছুদিন গেল। যখন লজ্জা ভাঙিল, তখন কথায় কথায় চেত সিং জানিতে পারিল যে যাহাকে সে বধূ বলিয়া ঘরে লইয়াছে সে রাজকন্যা চন্দ্রা। কমলা রুদ্ধ নিঃশ্বাসে একান্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, তারপরে? রমেশ কহিল, এই পর্যন্তই জানি, তারপরে আর জানি না। তুমি বলো দেখি, তারপরে কি? কমলা, না না, সে হইবে না, তারপরে কি আমাকে বলো। রমেশ, সত্য বলিতেছি, যে গ্রন্থ হইতে এই গল্প পাইয়াছি তাহা এখনো সম্পূর্ণ প্রকাশিত হয় নাই। শেষের অধ্যায়গুলি কবে বাহির হইবে কে জানে। কমলা অত্যন্ত রাগ করিয়া কহিল, যাও, তুমি ভারী দুষ্টু, তোমার ভারী অন্যায়। রমেশ, যিনি বই লিখিতেছিলেন তার সঙ্গে রাগারাগি করো? তোমাকে আমি কেবল এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছি, চন্দ্রাকে লইয়া চেত সিং কি করিবে? কমলা তখন নদীর দিকে চাহিয়া ভাবিতে লাগিল। অনেকক্ষণ পরে কহিল, আমি জানি না সে কি করিবে, আমি তো ভাবিয়া উঠিতে পারি না। রমেশ কিছুক্ষণ স্তব্ধ হইয়া কহিল, চেত সিং কি সকল কথা চন্দ্রাকে প্রকাশ করিয়া বলিবে? কমলা কহিল, তুমি বেশ যা হোক, না বলিয়া বুঝি সমস্ত গোলমাল করিয়া রাখিবে? সে যে বড় বিশ্রী, সমস্ত স্পষ্ট হওয়া চাইত। রমেশ যন্ত্রের মতো কহিল, তা তো চাই। রমেশ কিছুক্ষণ পরে কহিল, আচ্ছা কমল, যদি? কমলা, যদি কি? রমেশ, মনে করো আমি যদি সত্য চেত সিং হই আর তুমি যদি চন্দ্রা হও। কমলা বলিয়া উঠিল, তুমি অমন কথা আমাকে বলিও না, সত্য বলিতেছি, আমার ভালো লাগে না। রমেশ, না, তোমাকে বলিতেই হইবে। তাহা হইলে আমারই বা কি কর্তব্য আর তোমারই বা কি কর্তব্য?
কমলা এ কথার কোনো উত্তর না করিয়া চৌকি ছাড়িয়া দ্রুত পদে চলিয়া গেল। দেখিল উমেশ তাহাদের কামরার বাহিরে চুপ করিয়া বসিয়া নদীর দিকে চাহিয়া আছে। জিজ্ঞাসা করিল, উমেশ, তুই কখনো ভূত দেখিয়াছিস? উমেশ কহিল, দেখিয়াছি মা। শুনিয়া কমলা অনতি দূর হইতে একটা বেতের মোড়া টানিয়া আনিয়া বসিল। কহিল, কিরকম ভূত দেখিয়াছিলি বল? কমলা বিরক্ত হইয়া চলিয়া গেলে রমেশ তাহাকে ফিরিয়া ডাকিল না। চন্দ্রখণ্ড তাহার চোখের সম্মুখে ঘন বাঁশবনের অন্তরালে অদৃশ্য হইয়া গেল। ডেকের উপরকার আলো নিবাইয়া দিয়া তখন সারেং খালাসিরা জাহাজের নিচের তলায় আহার ও বিশ্রামের চেষ্টায় গেছে। প্রথম দ্বিতীয় শ্রেণীতে যাত্রী কেহই ছিল না। তৃতীয় শ্রেণীর অধিকাংশ যাত্রী রন্ধনাদির ব্যবস্থা করিতে জল ভাঙিয়া ডাঙায় নামিয়া গেছে। তীরে তিমিরাচ্ছন্ন ঝোপঝাপ গাছপালার ফাঁকে ফাঁকে অদূরবর্তী বাজারের আলো দেখা যাইতেছে। পরিপূর্ণ নদীর খরস্রোত নোঙরের লোহার শিকলে ঝঙ্কার দিয়া চলিয়াছে এবং থাকিয়া থাকিয়া জাহ্নবীর স্ফীত নারীর কম্পবেগ স্টিমারকে স্পন্দিত করিয়া তুলিতেছে। এই অপরিস্ফুট বিপুলতা, এই অন্ধকারের নিবিড়তা, এই অপরিচিত দৃশ্যের প্রকাণ্ড অপূর্বতার মধ্যে নিমগ্ন হইয়া রমেশ তাহার কর্তব্য সমস্যা উদ্ভেদ করিতে চেষ্টা করিল। রমেশ বুঝিল যে হেমনলিনী কিংবা কমলা উভয়ের মধ্যে একজনকে বিসর্জন দিতেই হইবে। উভয়কেই রক্ষা করিয়া চলিবার কোনো মধ্যপথ নাই। তবু হেমনলিনীর আশ্রয় আছে। এখনো হেমনলিনী রমেশকে ভুলিতে পারে, সে আর কাহাকেও বিবাহ করিতে পারে, কিন্তু কমলাকে ত্যাগ করিলে এ জীবনে তাহার আর কোনো উপায় নাই। মানুষের স্বার্থপরতার অন্ত নাই। হেমনলিনীর যে রমেশকে ভুলিবার সম্ভাবনা আছে, তাহার রক্ষার উপায় আছে, রমেশের সম্বন্ধে সে যে অনন্যগতি নহে, ইহাতে রমেশ কোনো সান্ত্বনা পাইল না। তাহার আগ্রহের অধীরতা দ্বিগুণ বাড়িয়া উঠিল। মনে হইল এখনই হেমনলিনী তাহার সম্মুখ দিয়া যেন স্খলিত হইয়া চিরদিনের মতো অনায়ত্ত হইয়া চলিয়া যাইতেছে। এখনো যেন বাহু বাড়াইয়া তাহাকে ধরিতে পারা যায়। দুই করতলের উপরে সে মুখ রাখিয়া ভাবিতে লাগিল। দূরে শৃগাল ডাকিল, গ্রামে দুই একটা অসহিষ্ণু কুকুর খেউ খেউ করিয়া উঠিল। রমেশ তখন করতল হইতে মুখ তুলিয়া দেখিল কমলা জনশূন্য অন্ধকার ডেকের রেলিং ধরিয়া দাঁড়াইয়া আছে। রমেশ চৌকি ছাড়িয়া উঠিয়া গিয়া কহিল, কমল, তুমি এখনো শুইতে যাও নাই? রাত তো কম হয় নাই। কমলা কহিল, তুমি শুইতে যাইবে না? রমেশ কহিল, আমি এখনই যাইব। পূব দিকের কামরায় আমার বিছানা হইয়াছে, তুমি আর দেরি করো না। কমলা আর কিছু না বলিয়া ধীরে ধীরে তাহার নির্দিষ্ট কামরায় প্রবেশ করিল। সে আর রমেশকে বলিতে পারিল না যে কিছুক্ষণ আগেই সে ভূতের গল্প শুনিয়াছে এবং তাহার কামরা নির্জন। রমেশ কমলার অনিচ্ছুক মন্দপদ বিক্ষেপে অন্তঃকরণে আঘাত পাইল। কহিল, ভয় করিও না কমল, তোমার কামরার পাশেই আমার কামরা, মাঝের দরজা খুলিয়া রাখিব। কমলা স্পর্ধাভরে তাহার শির একটুখানি উৎক্ষিপ্ত করিয়া কহিল, আমি ভয় করিব কিসের? রমেশ তাহার কামরায় প্রবেশ করিয়া বাতি নিবাইয়া দিয়া শুইয়া পড়িল। মনে মনে কহিল, কমলাকে পরিত্যাগ করিবার কোনো পথ নাই, অতএব হেমনলিনীকে বিদায়। আজ ইহাই স্থির হইল, আর দ্বিধা করা চলে না। হেমনলিনীকে বিদায় বলিতে যে জীবন হইতে কতখানি বিদায়, তাহা অন্ধকারের মধ্যে শুইয়া রমেশ অনুভব করিতে লাগিল। রমেশ আর বিছানায় চুপ করিয়া থাকিতে পারিল না। উঠিয়া বাহিরে আসিল। নিশীথিনীর অন্ধকারে একবার অনুভব করিয়া লইল যে তাহারই লজ্জা, তাহারই বেদনা অনন্ত দেশ ও অনন্ত কালকে আবৃত করিয়া নাই। আকাশ পূর্ণ করিয়া চিরকালের জ্যোতির লোক সকল স্তব্ধ হইয়া আছে। রমেশ ও হেমনলিনীর ক্ষুদ্র ইতিহাসটুকু তাহাদিগকে স্পর্শও করিতেছে না। এই আশ্বিনের নদী তাহার নির্জন বালুতটে প্রফুল্ল কাশবনের তলদেশ দিয়া এমন কত নক্ষত্রালোকিত রজনীতে নিষুপ্ত গ্রামগুলির বনপ্রান্ত ছায়ায় প্রবাহিত হইয়া চলিবে, যখন রমেশের জীবনের সমস্ত ধিক্কার শ্মশানের ভস্মকুটির মধ্যে চিরধৈর্যময় ধরণীতে মিশাইয়া চিরদিনের মতো নীরব হইয়া গেছে। পরদিন কমলা যখন ঘুম হইতে জাগিল, তখন ভোর রাত্রি। চারিদিকে চাহিয়া দেখিল
ঘরে কেহ নাই। মনে পড়িয়া গেল সে জাহাজে আছে। আস্তে আস্তে উঠিয়া দরজা ফাঁক করিয়া দেখিল নিস্তব্ধ জলের উপর সূক্ষ্ম একটুখানি শুভ্র কুয়াশার আচ্ছাদন পড়িয়াছে। অন্ধকার পাণ্ডুবর্ণ হইয়া আসিয়াছে এবং পূর্ব দিকে তরুশ্রেণীর পশ্চাতের আকাশে স্বর্ণচ্ছটা ফুটিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে নদীর পাণ্ডুর নীল ধারা জেলে ডিঙির সাদা সাদা পালগুলিতে খচিত হইয়া উঠিল। কমলা কোনো মতেই ভাবিয়া পাইল না। তাহার মনের মধ্যে কি একটা গূঢ় বেদনা পীড়ন করিতেছে। শরৎকালের এই শিশির বাষ্পাম্বরা উষা কেন আজ তাহার আনন্দমূর্তি উদ্ঘাটন করিতেছে না? কেন একটা অশ্রুজলের আবেগ বালিকার বুকের ভিতর হইতে কণ্ঠ বাহিয়া চোখের কাছে বারবার আকুল হইয়া উঠিতেছে? তাহার শ্বশুর নাই, শাশুড়ি নাই, সঙ্গিনী নাই, স্বজন পরিজন কেহই নাই, এ কথা কাল তো তাহার মনে ছিল না। ইতিমধ্যে কি ঘটিয়াছে যাহাতে আজ তাহার মনে হইতেছে একলা রমেশ মাত্র তাহার সম্পূর্ণ নির্ভরস্থল নহে? কেন মনে হইতেছে এই বিশ্বভুবন অত্যন্ত বৃহৎ এবং সে বালিকা অত্যন্ত ক্ষুদ্র? কমলা অনেকক্ষণ দরজা ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। নদীর জলপ্রবাহ তরল স্বর্ণস্রোতের মতো জ্বলিতে লাগিল। খালাসিরা তখন কাজে লাগিয়াছে। ইঞ্জিন ধকধক করিতে আরম্ভ করিয়াছে। নোঙর তোলা ও জাহাজ ঠেলাঠেলির শব্দে অকাল জাগ্রত শিশুর দল নদীর তীরে ছুটিয়া আসিয়াছে। এমন সময় রমেশ এই গোলমালে জাগিয়া উঠিয়া কমলার খবর লইবার জন্য তাহার দ্বারের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। কমলা চকিত হইয়া আঁচল যথাস্থানে থাকা সত্ত্বেও তাহা আর একটু টানিয়া আপনাকে যেন বিশেষভাবে আচ্ছাদনের চেষ্টা করিল। রমেশ কহিল, কমলা, তোমার মুখ হাত ধোয়া হইয়াছে? এই প্রশ্নে কেন যে কমলার রাগ হইতে পারে তাহাকে জিজ্ঞাসা করিলে সে কিছুতেই বলিতে পারিত না। কিন্তু হঠাৎ রাগ হইল। সে অন্যদিকে মুখ করিয়া কেবল মাথা নাড়িল মাত্র। রমেশ কহিল, বেলা হইলে লোকজন উঠিয়া পড়িবে, এই বেলা তৈরি হইয়া লও না। কমলা তাহার কোনো উত্তর না করিয়া একখানি কোঁচানো শাড়ি, গামছা ও একটি জামা চৌকির ওপর হইতে তুলিয়া লইয়া দ্রুত পদে রমেশের পাশ দিয়া স্নানের ঘরে চলিয়া গেল। রমেশ যে প্রাতঃকালে উঠিয়া কমলাকে এই যত্নটুকু করিতে আসিল, ইহা কমলার কাছে কেবল যে অত্যন্ত অনাবশ্যক বোধ হইল তাহা নহে, ইহা যেন তাহাকে অপমান করিল। রমেশের আত্মীয়তার সীমা যে কেবল খানিকটা দূর পর্যন্ত, এক জায়গায় আসিয়া তাহা যে বাঁধিয়া যায়, ইহা সহসা কমলা অনুভব করিতে পারিয়াছে। শ্বশুরবাড়ির কোনো গুরুজন তাহাকে লজ্জা করিতে শেখায় নাই। মাথায় কোন অবস্থায় ঘোমটার পরিমাণ কতখানি হওয়া উচিত তাহাও তাহার অভ্যস্ত হয় নাই। কিন্তু রমেশ সম্মুখে আসিতেই আজ কেন অকারণে তাহার বুকের ভিতরটা লজ্জায় কুণ্ঠিত হইতে লাগিল। স্নান সারিয়া কমলা যখন তাহার কামরায় আসিয়া বসিল, তখন তাহার দিনের কর্ম তাহার সম্মুখবর্তী হইল। কাঁধের উপর হইতে আঁচলে বাঁধা চাবির গোছা লইয়া কাপড়ের পোর্টম্যান্টো খুলিতেই তাহার মধ্যে ছোট ক্যাশ বাক্সটি নজরে পড়িল। এই ক্যাশ বাক্সটি পাইয়া কাল কমলা একটি নূতন গৌরব লাভ করিয়াছিল। তাহার হাতে একটি স্বাধীন শক্তি আসিয়াছিল। তাই সে বহু যত্ন করিয়া বাক্সটি তাহার কাপড়ের তোরঙ্গের মধ্যে চাবিবন্ধ করিয়া রাখিয়াছিল। আজ কমলা সে বাক্স হাতে তুলিয়া লইয়া উল্লাসবোধ করিল না। আজ এ বাক্সকে ঠিক নিজের বাক্স মনে হইল না। ইহা রমেশেরই বাক্স। এ বাক্সের মধ্যে কমলার পূর্ণ স্বাধীনতা নাই। সুতরাং এই টাকার বাক্স কমলার পক্ষে একটা ভার মাত্র। রমেশ ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, খোলা বাক্সের মধ্যে কি হেঁয়ালির সন্ধান পাইয়াছ? চুপচাপ বসিয়া যে। কমলা ক্যাশ বাক্স তুলিয়া ধরিয়া কহিল, এই তোমার বাক্স। রমেশ কহিল, ও আমি লইয়া কি করিব? কমলা কহিল, তোমার যেমন দরকার সেই বুঝিয়া আমাকে জিনিসপত্র আনাইয়া দাও। রমেশ, তোমার বুঝি কিছুই দরকার নাই? কমলা ঘাড় ঈষৎ বাঁকাইয়া কহিল, টাকায় আমার কিসের দরকার? রমেশ হাসিয়া কহিল, এত বড় কথাটা কয়জন লোক বলিতে পারে? যা হোক, যেটা তোমার এত অনাদরের জিনিস সেইটেই কি পরকে দিতে হয়? আমি ও লইব কেন?
কমলা কোনো উত্তর না করিয়া মেজের ওপর ক্যাশবাক্স রাখিয়া দিল। রমেশ কহিল, আচ্ছা কমলা, সত্য করিয়া বলো, আমি আমার গল্প শেষ করি নাই বলিয়া তুমি আমার উপর রাগ করিয়াছ? কমলা মুখ নিচু করিয়া কহিল, রাগ কে করিয়াছে? রমেশ, রাগ যে না করিয়াছে সে ওই ক্যাশবাক্সটি রাখুক, তাহা হইলেই বুঝিব তাহার কথা সত্য। কমলা, রাগ না করিলেই বুঝি ক্যাশবাক্স রাখিতে হইবে? তোমার জিনিস তুমি রাখো না কেন? রমেশ, আমার জিনিস তো নয়, দিয়া কাড়িয়া লইলে যে মরিয়া ব্রহ্মদৈত্য হইতে হইবে, আমার বুঝি সে ভয় নাই? রমেশের ব্রহ্মদৈত্য হইবার আশঙ্কায় কমলার হঠাৎ হাসি পাইয়া গেল। সে হাসিতে হাসিতে কহিল, কখনো না, দিয়া কাড়িয়া লইলে বুঝি ব্রহ্মদৈত্য হইতে হয়? আমি তো কখনো শুনি নাই। এই অকস্মাৎ হাসি হইতে সন্ধির সূত্রপাত হইল। রমেশ কহিল, অন্যের কাছে কেমন করিয়া শুনিবে? যদি কখনো কোনো ব্রহ্মদৈত্যের দেখা পাও, তাহাকে জিজ্ঞাসা করিলেই সত্য মিথ্যা জানিতে পারিবে। কমলা হঠাৎ কুতূহলী হইয়া উঠিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, ঠাট্টা নয়, তুমি কখনো সত্যকার ব্রহ্মদৈত্য দেখিয়াছ? রমেশ কহিল, সত্যকার নয় এমন অনেক ব্রহ্মদৈত্য দেখিয়াছি, ঠিক খাঁটি জিনিসটি সংসারে দুর্লভ। কমলা, কেন, উমেশ যে বলে? রমেশ, উমেশ? উমেশ ব্যক্তিটিকে? কমলা, আহ, ওই যে ছেলেটি আমাদের সঙ্গে যাইতেছে, ও নিজে ব্রহ্মদৈত্য দেখিয়াছে। রমেশ, এ সমস্ত বিষয় আমি উমেশের সমকক্ষ নহি, এ কথা আমাকে স্বীকার করিতেই হইবে। ইতিমধ্যে বহু চেষ্টায় খালাসির দল জাহাজ ভাসাইয়া ছাড়িয়া দিয়াছে। অল্প দূর গেছে, এমন সময় মাথায় একটা চাঙারি লইয়া একটা লোক তীর দিয়া ছুটিতে ছুটিতে হাত তুলিয়া জাহাজ থামাইবার জন্য অনুনয় করিতে লাগিল। সারেং তাহার ব্যাকুলতায় দিকপাত করিল না। তখন সে লোকটা রমেশের প্রতি লক্ষ্য করিয়া বাবু বাবু করিয়া চিৎকার আরম্ভ করিয়া দিল। রমেশ কহিল, আমাকে লোকটা স্টিমারের টিকিট বাবু বলিয়া মনে করিয়াছে। রমেশ তাহাকে দুই হাত ঘুরাইয়া জানাইয়া দিল, স্টিমার থামাইবার ক্ষমতা তাহার নাই। হঠাৎ কমলা বলিয়া উঠিল, ওই তো উমেশ, না না, ওকে ফেলিয়া যাইও না, ওকে তুলিয়া লও। রমেশ কহিল, আমার কথায় স্টিমার থামাইবে কেন? কমলা কাতর হইয়া কহিল, না, তুমি থামাইতে বলো, বলো না তুমি, ডাঙা তো বেশি দূর নয়। রমেশ তখন সারেংকে গিয়া স্টিমার থামাইতে অনুরোধ করিল। সারেং কহিল, বাবু, কোম্পানির নিয়ম নাই। কমলা বাহির হইয়া গিয়া কহিল, উহাকে ফেলিয়া যাইতে পারিবে না, একটু থামাও না, ও আমাদের উমেশ। রমেশ তখন নিয়ম লঙ্ঘন ও আপত্তি ভঞ্জনের সহজ উপায় অবলম্বন করিল। পুরস্কারের আশ্বাসে সারেং জাহাজ থামাইয়া উমেশকে তুলিয়া লইয়া তাহার প্রতি বহুতর ভৎসনা প্রয়োগ করিতে লাগিল। সে তাহাতে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কমলার পায়ের কাছে ঝুড়িটি নামাইয়া যেন কিছুই হয় নাই এমনিভাবে হাসিতে লাগিল। কমলার তখনও বক্ষের ক্ষোভ দূর হয় নাই। সে কহিল, হাসছিস যে? জাহাজ যদি না থামিত তবে তোর কি হইত? উমেশ তাহার স্পষ্ট উত্তর না করিয়া ঝুড়িটা উজাড় করিয়া দিল। এক কাঁদি কাঁচকলা, কয়েক রকম শাক, কুমড়ার ফুল ও বেগুন বাহির হইয়া পড়িল। কমলা জিজ্ঞাসা করিল, এ সমস্ত কোথা হইতে আনিলি? উমেশ সংগ্রহের যাহা ইতিহাস দিল তাহা কিছুমাত্র সন্তোষজনক নহে। গতকল্য বাজার হইতে দধি প্রভৃতি কিনিতে যাইবার সময় সে গ্রামস্থ কাহারো বা চালে, কাহারো বা খেতে এই সমস্ত ভোজ্য পদার্থ লক্ষ্য করিয়াছিল। আজ ভোরে জাহাজ ছাড়িবার পূর্বে তীরে নামিয়া এইগুলি যথাস্থান হইতে চয়ন নির্বাচনে প্রবৃত্ত হইয়াছিল, কাহারও সম্মতির অপেক্ষা রাখে নাই। রমেশ অত্যন্ত বিরক্ত হইয়া বলিয়া উঠিল, পরের ক্ষেত হইতে তুই এই সমস্ত চুরি করিয়া আনিয়াছিস? উমেশ কহিল, চুরি করিব কেন? খেতে কত ছিল, আমি অল্প এই কটি আনিয়াছি বই তো নয়, ইহাতে ক্ষতি কি হইয়াছে? রমেশ, অল্প আনিলে চুরি হয় না? লক্ষ্মী ছাড়া, যা, এ সমস্ত এখান থেকে লইয়া যা। উমেশ করুণ নেত্রে একবার কমলার মুখের দিকে চাহিয়া কহিল, মা, এইগুলিকে আমাদের দেশে পিরিং শাক বলে, ইহার চচ্চড়ি বড় সরেস হয়, আর এইগুলো বেতো শাক।
রমেশ বিরক্ত হইয়া কহিল, নিয়ে যা তোর পিরিং শাক, নহিলে আমি সমস্ত নদীর জলে ফেলিয়া দিব। এ সম্বন্ধে কর্তব্য নিরূপণের জন্য সে কমলার মুখের দিকে চাহিল। কমলা লইয়া যাইবার জন্য সংকেত করিল। সেই সংকেতের মধ্যে করুণা মিশ্রিত গোপন প্রসন্নতা দেখিয়া উমেশ শাকসবজিগুলি কুড়াইয়া চুপড়ির মধ্যে লইয়া ধীরে ধীরে প্রস্থান করিল। রমেশ কহিল, এ ভারী অন্যায়, ছেলেটাকে তুমি প্রশ্রয় দিও না। রমেশ চিঠিপত্র লিখিবার জন্য তাহার কামরায় চলিয়া গেল। কমলা মুখ বাড়াইয়া দেখিল, সেকেন্ড ক্লাসের ডেক পাড়াইয়া জাহাজের হালের দিকে, যেখানে তাহাদের দরমা ঢাকা রান্না স্থান নির্দিষ্ট হইয়াছে, সেইখানে উমেশ চুপ করিয়া বসিয়া আছে। সেকেন্ড ক্লাসের যাত্রী কেহ ছিল না। কমলা মাথায় গায়ে একটা র্যাপার জড়াইয়া উমেশের কাছে গিয়া কহিল, সেগুলো সব ফেলিয়া দিয়াছিস নাকি? উমেশ কহিল, ফেলিতে যাইব কেন, এই ঘরের মধ্যেই সব রাখিয়াছি। কমলা রাগিবার চেষ্টা করিয়া কহিল, কিন্তু তুই ভারী অন্যায় করিয়াছিস, আর কখনো এমন কাজ করিস নে। দেখ দেখি, স্টিমার যদি চলিয়া যাইত। এই বলিয়া ঘরের মধ্যে গিয়া কমলা উদ্ধত স্বরে কহিল, আন বটি আন। উমেশ বটি আনিয়া দিল। কমলা সবেগে উমেশের আহিত তরকারি কুটিতে প্রবৃত্ত হইল। উমেশ, মা, এই শাকগুলার সঙ্গে সর্ষে বাটা খুব চমৎকার হয়। কমলা ক্রুদ্ধস্বরে কহিল, আচ্ছা, তবে সর্ষে বাট। এমনি করিয়া উমেশ যাহাতে প্রশ্রয় না পায়, কমলা সেই সতর্কতা অবলম্বন করিল। বিশেষ গম্ভীর মুখে তাহার শাক, তাহার তরকারি, তাহার বেগুন কুটিয়া রান্না চড়াইয়া দিল। হায়, এই গৃহচ্যুত ছেলেটাকে প্রশ্রয় না দিয়াই বা কমলা থাকে কি করিয়া? শাক চুরির গুরুত্ব যে কতখানি তাহা কমলা ঠিক বোঝে না, কিন্তু নিরাশ্রয় ছেলের নির্ভর লালসা যে কত একান্ত তাহা তো সে বোঝে। ওই যে কমলাকে একটুখানি খুশি করিবার জন্য এই লক্ষ্মী ছাড়া বালক কাল হইতে এই কয়েকটা শাক সংগ্রহের অবসর খুঁজিয়া বেড়াইতেছিল, আর একটু হইলেই স্টিমার হইতে ভ্রষ্ট হইয়াছিল, ইহার করুণা কি কমলাকে স্পর্শ না করিয়া থাকিতে পারে? কমলা কহিল, উমেশ, তোর জন্যে কালকের সে দই কিছু বাকি আছে, তোকে আজ আবার দই খাওয়াইব, কিন্তু খবরদার এমন কাজ আর কখনো করিস নে। উমেশ অত্যন্ত দুঃখিত হইয়া কহিল, মা, তবে সে দই তুমি কাল খাও নাই? কমলা কহিল, তোর মতো দইয়ের ওপর আমার অত লোভ নাই। কিন্তু উমেশ, সব তো হইল, মাছের জোগাড় কি হইবে? মাছ না পাইলে বাবুকে খাইতে দিব কি? উমেশ, মাছের জোগাড় করিতে পারি মা, কিন্তু সেটা তো বিনি পয়সায় হইবার জো নাই। কমলা পুনরায় শাসন কার্যে প্রবৃত্ত হইল। তাহার সুন্দর দুটি ভ্রু কুঞ্চিত করিবার চেষ্টা করিয়া কহিল, উমেশ, তোর মতো নির্বোধ আমি তো দেখি নাই। আমি কি তোকে বিনি পয়সায় জিনিস সংগ্রহ করিতে বলিয়াছি? গতকল্য উমেশের মনে কি করিয়া একটা ধারণা হইয়া গেছে যে কমলা রমেশের কাছ হইতে টাকা আদায় করাটা সহজ মনে করে না। তাছাড়া সবশুদ্ধ জড়াইয়া রমেশকে তাহার ভালো লাগে নাই। এই জন্য রমেশের অপেক্ষা না রাখিয়া কেবল সে এবং কমলা এই দুই নিরুপায় মিলিয়া কি উপায়ে সংসার চালাইতে পারে তাহার গুটিকতক সহজ কৌশল সে মনে মনে উদ্ভাবন করিতেছিল। শাক, বেগুন, কাঁচকলা সম্বন্ধে সে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিল, কিন্তু মাছটার বিষয়ে এখনো সে যুক্তি স্থির করিতে পারে নাই। পৃথিবীতে নিঃস্বার্থ ভক্তির জোরে সামান্য দই মাছ পর্যন্ত জোটানো যায় না, পয়সা চাই। সুতরাং কমলারই অকিঞ্চন ভক্ত বালকটার পক্ষে পৃথিবীর সহজ জায়গা নহে। উমেশ কিছু কাতর হইয়া কহিল, মা, যদি বাবুকে বলিয়া কোনো মতে গন্ডা পাঁচেক পয়সা জোগাড় করিতে পারো, তবে একটা বড় রুই আনিতে পারি। কমলা উদ্বিগ্ন হইয়া কহিল, না না, তোকে আর স্টিমার হইতে নামিতে দিব না। এবার তুই ডাঙায় পড়িয়া থাকিলে তোকে আর কেহ তুলিয়া লইবে না। উমেশ কহিল, ডাঙায় নামিব কেন? আজ ভোরে খালাসিদের জালে খুব বড় বড় মাছ পড়িয়াছে, এক আধটা বেচিতেও পারে। শুনিয়া দ্রুত বেগে কমলা একটা টাকা আনিয়া উমেশের হাতে দিল, কহিল, যাহা লাগে দিয়া বাকি ফিরাইয়া আনিস। উমেশ মাছ আনিল, কিন্তু কিছু ফিরাইয়া আনিল না। বলিল, 1 টাকার কমে কিছুতেই দিল না। কথাটা যে খাঁটি সত্য নহে তাহা কমলা বুঝিল। একটু হাসিয়া কহিল,
এবার স্টিমার থামিলে টাকা ভাঙাইয়া রাখিতে হইবে। উমেশ গম্ভীর মুখে কহিল, সেটা খুব দরকার, আজ তো টাকা একবার বাহির হইলে ফেরানো শক্ত। আহার করিতে প্রবৃত্ত হইয়া রমেশ কহিল, বড় চমৎকার হইয়াছে, কিন্তু এ সমস্ত জোটাইলে কোথা হইতে? এই যে রুই মাছের মুড়ো, বলিয়া মুড়োটা সযত্নে তুলিয়া ধরিয়া কহিল, এ তো স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, এ যে সত্যই মুড়ো, যাহাকে বলে রোহিত মৎস্য তাহারই উত্তমাঙ্গ। এই রূপে সেদিনকার মধ্যাহ্নভোজন বেশ সমারোহের সহিত সম্পন্ন হইল। রমেশ ডেকে আরাম কেদারায় গিয়া পরিপাক ক্রিয়ায় মনোযোগ দিল। কমলা তখন উমেশকে খাওয়াইতে বসিল। মাছের চচ্চড়িটা উমেশের এত ভালো লাগিল যে ভোজনের উৎসাহটা কৌতুকাবহ না হইয়া ক্রমে আশঙ্কাজনক হইয়া উঠিল। উৎকণ্ঠিত কমলা কহিল, উমেশ, আর খাস নে, তোর জন্য চচ্চড়িটা রাখিয়া দিলাম, আবার রাত্রে খাইবি। এই রূপে দিবসের কর্মে ও হাস্য কৌতুকে প্রাতঃকালের হৃদয়ভারটা কখন যে দূর হইয়া গেল তাহা কমলা জানিতে পারিল না। ক্রমে দিন শেষ হইয়া আসিল। সূর্যের আলো বাঁকা হইয়া দীর্ঘ তরচ্ছটায় পশ্চিম দিক হইতে জাহাজের ছাদ অধিকার করিয়া লইল। স্পন্দমান জলের উপর বৈকালের মন্দীভূত রৌদ্র ঝিকমিক করিতেছে। নদীর দুই তীরে নবীন শ্যাম শারদ শস্যক্ষেত্রের মাঝখানকার সংকীর্ণ পথ দিয়া গ্রাম রমণীরা গা ধুইবার জন্য ঘটকক্ষে করিয়া চলিয়া আসিতেছে। কমলা পান সাজা শেষ করিয়া, চুল বাঁধিয়া, মুখ হাত ধুইয়া, কাপড় ছাড়িয়া সন্ধ্যায় যখন প্রস্তুত হইয়া লইল, সূর্য তখন গ্রামের বাঁশবনগুলির পশ্চাতে অস্ত গিয়াছে। জাহাজ সেদিনকার মতো স্টেশন ঘাটে নোঙর ফেলিয়াছে। আজ কমলার রাত্রের রন্ধন ব্যাপার তেমন বেশি নহে। সকালের অনেক তরকারি এবেলা কাজে লাগিবে। এমন সময় রমেশ আসিয়া কহিল, মধ্যাহ্নে আজ গুরুভোজন হইয়াছে, এবেলা সে আহার করিবে না। কমলা বিমর্ষ হইয়া কহিল, কিছু খাইবে না? শুধু কেবল মাছ ভাজা দিয়া? রমেশ সংক্ষেপে কহিল, না, মাছ ভাজা থাক, বলিয়া চলিয়া গেল। কমলা তখন উমেশের পাতে সমস্ত মাছ ভাজা ও চচ্চড়ি উজাড় করিয়া ঢালিয়া দিল। উমেশ কহিল, তোমার জন্য কিছু রাখিলে না? সে কহিল, আমার খাওয়া হইয়া গেছে। এই রূপে কমলার এই ভাসমান ক্ষুদ্র সংসারের একদিনের সমস্ত কর্তব্য সম্পন্ন হইয়া গেল। জ্যোৎস্না তখন জলে স্থলে ফুটিয়া উঠিয়াছে। তীরে গ্রাম নাই, ধানের ক্ষেতের ঘন কোমল সুবিস্তীর্ণ সবুজ জনশূন্যতার উপরে নিঃশব্দ শুভ্র রাত্রি বিরোহিণীর মতো জাগিয়া রহিয়াছে। তীরে টিনের ছাদ দেওয়া যে ক্ষুদ্র কুটিরে স্টিমার আপিস, সেইখানে একটি শীর্ণদেহ কেরানি টুলের ওপরে বসিয়া ডেস্কের ওপর ছোট কেরোসিনের বাতি লইয়া খাতা লিখিতেছিল। খোলা দরজার ভিতর দিয়া রমেশ সেই কেরানিটিকে দেখিতে পাইতেছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রমেশ ভাবিতেছিল, আমার ভাগ্য যদি আমাকে ওই কেরানিটির মতো একটি সংকীর্ণ অথচ সুস্পষ্ট জীবনযাত্রার মধ্যে বাঁধিয়া দিত, হিসাব লিখিতাম, কাজ করিতাম, কাজে ত্রুটি হইলে প্রভুর বকুনি খাইতাম, কাজ সারিয়া রাত্রে বাসায় যাইতাম, তবে আমি বাঁচিতাম, আমি বাঁচিতাম। ক্রমে আপিস ঘরের আলো নিবিয়া গেল। কেরানি ঘরে তালা বন্ধ করিয়া হিমের ভয় মাথায় র্যাপার মুড়ি দিয়া নির্জন শস্যক্ষেত্রের মাঝখান দিয়া ধীরে ধীরে কোন দিকে চলিয়া গেল আর দেখা গেল না। কমলা যে অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া জাহাজের রেল ধরিয়া পশ্চাতে দাঁড়াইয়াছিল, রমেশ তাহা জানিতে পারে নাই। কমলা মনে করিয়াছিল সন্ধেবেলায় রমেশ তাহাকে ডাকিয়া লইবে। এই জন্য কাজকর্ম সারিয়া যখন দেখিল রমেশ তাহার খোঁজে আসিল না, তখন সে আপনি ধীর পদে জাহাজের ছাদে আসিয়া উপস্থিত হইল। কিন্তু তাহাকে হঠাৎ থমকিয়া দাঁড়াইতে হইল। সে রমেশের কাছে যাইতে পারিল না। চাঁদের আলো রমেশের মুখের উপরে পড়িয়াছিল। সে মুখ যেন দূরে, বহু দূরে। কমলার সহিত তাহার সংস্রব নাই। ধ্যানমগ্ন রমেশ এবং এই সঙ্গীবিহীনা বালিকার মাঝখানে যেন জ্যোৎস্না উত্তরীয়ের দ্বারা আপাদমস্তক আচ্ছন্ন একটি বিরাট রাত্রি ওষ্ঠাধরের ওপর তর্জনী রাখিয়া নিঃশব্দে দাঁড়াইয়া পাহারা দিতেছে। রমেশ যখন দুই হাতের মধ্যে মুখ ঢাকিয়া টেবিলের উপরে মুখ রাখিল, তখন কমলা ধীরে ধীরে তাহার কামরার দিকে গেল। পায়ের শব্দ করিল না, পাছে রমেশ টের পায় যে কমলা তাহার সন্ধান লইতে আসিয়াছিল।
কিন্তু তাহার শুইবার কামরা নির্জন, অন্ধকার। প্রবেশ করিয়া তাহার বুকের ভিতর কাঁপিয়া উঠিল। নিজেকে একান্তই পরিত্যক্ত এবং একাকিনী বলিয়া মনে হইল। সে ক্ষুদ্র কাঠের ঘরটা একটা কোনো নিষ্ঠুর অপরিচিত জন্তুর হাঁ করা মুখের মতো তাহার কাছে আপনার অন্ধকার মেলিয়া দিল। কোথায় সে যাইবে? কোনখানে আপনার ক্ষুদ্র শরীরটি পাতিয়া দিয়া সে চোখ বুজিয়া বলিতে পারিবে, এই আমার আপনার স্থান? ঘরের মধ্যে উঁকি মারিয়াই কমলা আবার বাহিরে আসিল। বাহিরে আসিবার সময় রমেশের ছাতাটি টিনের তোরঙ্গের ওপর পড়িয়া গিয়া একটা শব্দ হইল। সেই শব্দে চকিত হইয়া রমেশ মুখ তুলিল এবং চৌকি ছাড়িয়া উঠিয়া দেখিল কমলা তাহার শুইবার কামরার সামনে দাঁড়াইয়া আছে। কহিল, এ কি কমলা, আমি মনে করিয়াছিলাম তুমি এতক্ষণে শুইয়াছ। তোমার কি ভয় করিতেছে নাকি? আচ্ছা, আমি আর বাহিরে বসিব না, আমি এই পাশের ঘরেই শুইতে গেলাম। মাঝের দরজাটি বরঞ্চ খুলিয়া রাখিতেছি। কমলা উদ্ধত স্বরে কহিল, ভয় আমি করি না, বলিয়া সবেগে অন্ধকার ঘরের মধ্যে ঢুকিল এবং যে দরজা রমেশ খোলা রাখিয়াছিল তাহা সে বন্ধ করিয়া দিল। বিছানার উপরে আপনাকে নিক্ষেপ করিয়া মুখের উপরে একটি চাদর ঢাকিল। সে যেন জগতে আর কাহাকেও না পাইয়া কেবল আপনাকে দিয়া আপনাকে নিবিড়ভাবে বেষ্টন করিল। তাহার সমস্ত হৃদয় বিদ্রোহী হইয়া উঠিল। যেখানে নির্ভরতা নাই, স্বাধীনতাও নাই, সেখানে প্রাণ বাঁচে কি করিয়া? রাত্রি আর কাটে না। পাশের ঘরে রমেশ এতক্ষণে ঘুমাইয়া পড়িয়াছি। বিছানার মধ্যে কমলা আর থাকিতে পারিল না। আস্তে আস্তে বাহিরে চলিয়া আসিল। জাহাজের রেলিং ধরিয়া তীরের দিকে চাহিয়া রহিল। কোথাও জনপ্রাণীর সারা শব্দ নাই। চাঁদ পশ্চিমের দিকে নামিয়া পড়িতেছে। দুই ধারের শস্যক্ষেতের মাঝখান দিয়া যে সংকীর্ণ পথ অদৃশ্য হইয়া গেছে, সেই দিকে চাহিয়া কমলা ভাবিতে লাগিল, এই পথ দিয়া কত মেয়ে জল লইয়া প্রত্যহ আপন ঘরে যায়। ঘর ঘর বলিতেই তাহার প্রাণ যেন বুকের বাহিরে ছুটিয়া আসিতে চাহিল। একটুখানি মাত্র ঘর, কিন্তু সে ঘর কোথায়? শূন্য তীর ধুধু করিতেছে, প্রকাণ্ড আকাশ দিগন্ত হইতে দিগন্ত পর্যন্ত স্তব্ধ। অনাবশ্যক আকাশ, অনাবশ্যক পৃথিবী। ক্ষুদ্র বালিকার পক্ষে এই অন্তহীন বিশালতা অপরিসীম, অনাবশ্যক। কেবল তাহার একটিমাত্র ঘরের প্রয়োজন ছিল। এমন সময় হঠাৎ কমলা চমকিয়া উঠিল। কে একজন তাহার অনতি দূরে দাঁড়াইয়া আছে। ভয় নাই মা, আমি উমেশ। রাত যে অনেক হইয়াছে, ঘুম নাই কেন? এতক্ষণ যে অশ্রু পড়ে নাই, দেখিতে দেখিতে দুই চক্ষু দিয়া সেই অশ্রু উছলিয়া পড়িল। বড় বড় ফোঁটা কিছুতেই বাধা মানিল না, কেবল ঝরিয়া পড়িতে লাগিল। ঘাড় বাঁকাইয়া কমলা উমেশের দিক হইতে মুখ ফিরাইয়া লইল। জলভার বহিয়া মেঘ ভাসিয়া যাইতেছে। যেমনি তাহারই মতো আর একটা গৃহহারা হাওয়ার স্পর্শ লাগে, অমনি সমস্ত জলের বোঝা ঝরিয়া পড়ে। এই গৃহহীন দরিদ্র বালকটির কাছ হইতে একটা যত্নের কথা শুনিবা মাত্র কমলা আপনার বুক ভরা অশ্রুর ভার আর রাখিতে পারিল না। একটা কোনো কথা বলিবার চেষ্টা করিল, কিন্তু রুদ্ধ কণ্ঠ দিয়া কথা বাহির হইল না। পীড়িত চিত্ত উমেশ কেমন করিয়া সান্ত্বনা দিতে হয় ভাবিয়া পাইল না। অবশেষে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ একসময় বলিয়া উঠিল, মা, তুমি যে সেই টাকাটি দিয়াছিলে, তার থেকে 7 আনা বাঁচিয়াছে। তখন কমলার অশ্রুর ভার লঘু হইয়াছে। উমেশের এই খাপছাড়া সংবাদে সে একটুখানি স্নেহ মিশ্রিত হাসি হাসিয়া কহিল, আচ্ছা বেশ, সে তোর কাছে রাখিয়া দে। যা, এখন শুতে যা। চাঁদ গাছের আড়ালে নামিয়া পড়িল। এবার কমলা বিছানায় আসিয়া যেমন শুইল, অমনি তাহার দুই শ্রান্ত চক্ষু ঘুমে বুঝিয়া আসিল। প্রভাতের রৌদ্র যখন তাহার ঘরের দ্বারে করাঘাত করিল, তখনও সে নিদ্রায় মগ্ন। আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।